ওর কথায় ওরা সবাই উত্তর দেয়া বোধ করলো না, মুখ ঘুরিয়ে ইগনোর করলো। এটা দেখে রিয়াদের মুখ কালো হয়ে গেল। কেবল রাইমা আর রুহি ভদ্রতার খাতিরে ছোট উত্তর দিল। তারপর সবাই আলাদা হয়ে চারপাশের দোকানে ঢুকে পড়লো। কাপড়ের দোকানের একপাশে উজ্জ্বল স্পটলাইটে ঝুলছে নতুন কালেকশনের ড্রেস। রিশা একটা লেহেঙ্গা হাতে তুলে নিল। নাফু, এইটা ট্রাই কর, তোকে দারুণ মানাবে। নাফিসা মাথা নেড়ে বলল, আমার দরকার নেই আপি, এখনো অনেক ড্রেস আছে আমার। রিশা কপাল কুঁচকে বলল, না একদম না, একবার ট্রাই করে দেখ, না মানালে নিবি না। না চাইলেও নাফিসার হাতে ড্রেসটা গুজে দিয়ে তাকে ঠেলে দিল ট্রায়াল রুমের দিকে। নাফিসা যাওয়ার সাথে সাথে পেছন থেকে ধীর পায়ে রিয়াদ এগোলো। যাওয়ার আগে একবার চারদিক তাকিয়ে দেখলো সবাই নিজেদের মতো ব্যস্ত। ঠোঁটের কোণে শয়তানি হাসি, চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে এগিয়ে গেল। এদিকটায় আশেপাশে কেউ নেই, মলের এক কোণার নিরিবিলি সেকশন। নাফিসা ড্রেস হাতে ট্রায়াল রুমের দরজার দিকে যাচ্ছিল। হঠাৎ এক ঝটকায় এক শক্ত হাত ওকে টেনে নিল ভেতরে। চোখ মেলে তাকাতেই সামনে রিয়াদ। দরজা ভেতর থেকে ঠেসে ধরলো সে, চোখে সেই নোংরা ঝিলিক। হ্যালো বেয়ান, এভাবে একা একা ড্রেস চেঞ্জ করতে আসে কেউ? হেল্প দরকার হতে পারে তো আমাকে ডাকতেই পারতে। তুমি ডাকলে না বলে তাই ভাবলাম নিজে থেকে হাজির হয়ে যাই। নাফিসার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গলা শুকিয়ে গেল, কিন্তু চোখে ঘৃণার আগুন। কাপা কণ্ঠে বলল, দরজা খোলো, না হলে আমি চিৎকার করব। রিয়াদ নিচু স্বরে হেসে উঠল, চিৎকার? আরে চিৎকার করলেই তো লোকে বলবে তোরই চরিত্রে সমস্যা। আমি যদি বলি এই মেয়ে আমাকে উল্টা প্রলুব্ধ করেছে, তখন কে বিশ্বাস করবে তোকে? কথাগুলো নাফিসার কানে ঢুকতেই যেন পুরো শরীর কেঁপে উঠল, কপালে ঘাম জমলো, বুক ধকধক করছে। হঠাৎ রিয়াদ এগিয়ে এসে বাজেভাবে ওর কাঁধে হাত রাখলো, আঙ্গুল শক্ত করে চেপে ধরলো। ত্বকে ব্যথার দাগ পড়ে গেল। নাফিসার চোখ বড় হয়ে উঠল, নিঃশ্বাস গাঢ় হয়ে এলো, গাল ফ্যাকাশে, শরীরটা ঘিন ঘিন করে উঠল ঘৃণায়। কিন্তু মুহূর্তের মধ্যেই বুকের ভেতরের ভয়কে চেপে ধরে অন্যরকম শক্তি জেগে উঠল, চোখ লাল হয়ে উঠল রাগে। ঠাস করে এক চর বসালো নাফিসা রিয়াদের মুখে। শব্দটা গম গম করে উঠল ছোট্ট ট্রায়াল রুমের ভেতর। রিয়াদ ধপ করে একপাশে হেলে পড়ল। নাফিসা ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে। তোকে আগে ভাবতাম বড়লোকের বিগ্রানো ছেলে, হয়তো সেজন্য এমন। এখন দেখছি তুই তো পুরো একটা জানোয়ার, ছি। রিয়াদ বিস্ময়ে কিছুক্ষণ চুপ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ আক্রমণ করবে এভাবে বুঝতে পারিনি ও। যে নাফিসাকে সে ভীতু ভেবেছিল, সে আজ চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। তারপর চোখ সরু করে দাঁত চেপে বলল, খুব বার বেড়েছে না? তোর সব বার আমি ভাঙবো একবার ধরতে পারলে। শোন, আবার যদি আমার গায়ে হাত দিস, হাত ভেঙে ফেলবো আমি। আমি ভীতু নই, আল্লাহ আমার রক্ষক। তোদের মতো জানোয়ার থেকে আমাকে তিনিই বাঁচাবেন। কার জোরে এত সাহস পেয়েছিস? সাইমন তো এখানে নেই, আমি বললেই সবাই বিশ্বাস করবে তুই দোষী। তোর এই তেজ আমি চূর্ণ করে দেব। নাফিসা বুক ফুলিয়ে চোখে অটল দৃষ্টি নিয়ে উত্তর দিল, আমার কারো দরকার নেই, আমার প্রমাণও লাগবে না। আমার রবি আমার সাক্ষী, তিনি সব দেখেন। তুই যত মিথ্যা বানাস, আল্লাহর ন্যায় বিচার থেকে পালাতে পারবি না। ভেবেছিলাম তোকে অল্পতেই মাফ করে দেব, কিন্তু না, তোর এমন হাল করব যে তোর দিকে কেউ ঘুরেও তাকাবে না, কারো সামনে চোখ তুলে তাকাতেই পারবি না তুই। বলেই এগিয়ে আসতে গেলে নাফিসা কোনোভাবে নিজের সমস্ত শক্তি একত্র করে হঠাৎ দরজার কপাট ঘুরিয়ে খুলে দিল। বুক ধুকপুক করতে করতে ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো। চারপাশে আলো আর মানুষের ভিড়, তবুও তার চোখে ভেসেছে ট্রায়াল রুমের ভেতরের আতঙ্ক। দ্রুত পা চালিয়ে ভিড়ের দিকে এগিয়ে গেল, যেন যত দূরে যাবে ততই নিরাপদ। পেছনে দাঁড়িয়ে রিয়াদ দাঁতের ওপর দাঁত চেপে খিচ্ছে, ঠোঁটের কোণে বিকৃত হাসি, চোখে জ্বালা আর অপমানের দগদগে আগুন। নিজের ভেতরে ফিসফিস করে বলল, এই অপমান, এই চর আমি কোনোদিন ভুলবো না। তোকে এমন হাল করব যে সারা জীবন মনে রাখবি রিয়াদের নাম। অন্যদিকে নাফিসা হাঁপাতে হাঁপাতে রিশা আর জারিনের সঙ্গে গিয়ে মিশে গেল। মুখটা শক্ত করে রেখেছে, যেন কিচ্ছু হয়নি, কিন্তু ওর চোখের ভেতরের আতঙ্ক ঢাকা পড়ে আছে একরাশ জোর করে আনা হাসির আড়ালে। রিশা চোখ টিপে বলল, কিরে এত দেরি করলি কেন? এভাবে হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, প্রেস ট্রাই করেছিস নাকি? ভালো লেগেছে? নাফু
এখানেই পড়ে আসতে পারতিস, আমরা একটু দেখতাম কেমন লাগছে, জারিন বলে উঠল। নাফিসা কষ্টে ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসলো। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, তবুও শান্ত থাকার ভান করলো। নরম গলায় বলল, হ্যাঁ ট্রাই করেছি, মানিয়েছে। অনেক মানুষের ভিড় বলে আর আসলাম না। মুহূর্তের জন্য চোখ নামিয়ে ফেললো, যেন কাউকে তার ভেতরের অস্থিরতা বুঝতে না দেয়। মনে মনে দৃঢ় করলো, না, কিছুতেই কাউকে বুঝতে দেব না। আমার জন্য কোনো ঝামেলা চাই না এই পরিবারে, যতই কষ্ট হোক আমার ভেতরেই চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর দূর থেকে রিয়াদ এগিয়ে এলো, তার চোখে সেই একই শয়তানি ঝিলিক। সে চুপচাপ সবার মাঝে এসে দাঁড়ালো, কিন্তু তার দৃষ্টি বারবার ছুঁয়ে গেল নাফিসার দিকে। চোখের ভাষায় যেন হুমকি ছুড়ে দিচ্ছে। খেলাটা এখনো শেষ হয়নি। নাফিসা চুপচাপ মুখ ফিরিয়ে নিল, বুকের ভেতর প্রার্থনা করলো, হে আল্লাহ, তুমি আমার রক্ষক, আমাকে তুমি আড়াল করে রেখো এই সব জানোয়ারদের থেকে। এক এক করে সবাই তাদের শপিং শেষ করলো। ব্যাগ ভর্তি পোশাক, জুয়েলারি আর উপহার নিয়ে বেরিয়ে এলো বড় শপিং মল থেকে। নাফিসা সবার মাঝেই নীরব রইল, নিজের ভেতরের ঝড়কে হাসির আড়ালে লুকিয়ে রাখলো। বাইরে এসে যখন গাড়িগুলোতে উঠলো সবাই, একে অপরকে বিদায় দিয়ে সবাই বাড়ির দিকে রওনা হলো। পরের দিন বাড়ির ভেতর আজ একেবারে উৎসবের আমেজ। চারদিক আলোয় আলোকিত, সিঁড়ির ধাপে ধাপে রঙিন কাপড় ঝোলানো, লিভিং রুমে ব্যস্ত সাজসজ্জা চলছে। ঝাড়বাতির আলোয় চকচক করছে পুরো হলরুম। আজ রুহির এঙ্গেজমেন্ট। সবার ভিড় থেকে আলাদা নিজের ঘরে বসে আলমারি খুলল নাফিসা। হাতে তুলে নিল সেই লেহেঙ্গা, যেটা আগের দিন রিশার জোড়াজুড়িতে কিনতে হয়েছিল। চোখ বোলালো নরম কাপড়ের ঝলমলে কাজের উপর। নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে ভাঁজ করে হাতে নিল। ভেতরে কিছু অদ্ভুত শূন্যতা, তবুও হাসি আনার চেষ্টা করলো ঠোঁটে। লেহেঙ্গা হাতে নিয়ে রিশাদের রুমের দিকে যাচ্ছিল নাফিসা। করিডোর দিয়ে পা ফেলার শব্দ মিলিয়ে যাচ্ছিল সিঁড়ির নিচের কোলাহলে। কিন্তু হঠাৎ ধাক্কা। সামনে সাবিয়া খালেদ দাঁড়িয়ে, কপাল কুঁচকে বিরক্তি ছুড়ে দিল, এই মেয়ে, দেখতে পাও না আমার হাতটা একেবারে ভেঙে দিল রে। নাফিসা চমকে উঠল, মাথা নিচু করে বলল, আন্টি, আমি খেয়াল করিনি, মাফ করবেন দয়া করে। বারবার ক্ষমা চাইতে লাগলো সে। সাবিয়া খালেদ ঠোঁট বাঁকিয়ে তাকালেন, চোখে তাচ্ছিল্যের ঝিলিক। ফ্রি মাগনা খাবার খেয়ে শরীরে জোর বেড়েছে বোধহয়, এই জন্যই এমন। নাফিসা আরো মাথা নিচু করে ফেলল, শরীর কেমন জমে আসছে লজ্জা আর অপমানে। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সঙ্গের মতো এক গ্লাস পানি নিয়ে আস তাড়াতাড়ি। মাথা নাড়িয়ে আচ্ছা বলল। শান্তভাবে ঘুরে নিজের রুমে লেহেঙ্গাটা রেখে আসলো, তারপর আবার নিচে গেল। রান্নাঘরে ঢুকতেই দেখা গেল আফিয়া বেগম দাঁড়িয়ে কিছু একটা তৈরি করছে। হঠাৎ পেছন থেকে গিয়ে নাফিসা আলতো করে মাকে জড়িয়ে ধরল। আফিয়া বেগম হেসে বললেন, কিরে, আমার মেয়েটার সারাদিন খোঁজ থাকে না, হঠাৎ এভাবে মামুনির কাছে এলি কেন? নাফিসা ঠোঁটে ছোট্ট হাসি আনলো, মামুনি, আমি তো আপুদের সঙ্গে বসেছিলাম আর পড়ছিলাম, সরি গো, হঠাৎ তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। নাফিসা আফিয়া বেগমের মুখের হাসি লক্ষ্য করলো। কি গো, এত খুশি খুশি লাগছে কেন আজ? কি বানাচ্ছো? হ্যাঁ, তেহুর জন্য বানাচ্ছি, কফি বানাচ্ছি, খুশিতে গদগদ হয়ে বলল। কথাটা শুনে নাফিসা কেঁপে উঠল, বুকটা হঠাৎ থেমে গেল। ঠিক শুনেছে তো ও? তেহু মানে সাইমন ডিএসপি সাহেব? আমি ভুল শুনিনি তো? ঢোক গিলে আবার জিজ্ঞেস করলো, কে এসেছে মামুনি? আফিয়া বেগম অবাক হলেন ওর কণ্ঠের ভারে। হ্যাঁ রে, তেহু এসেছে। জানিস না নাকি? জানবি বা কি করে, সারাদিন তো বই নিয়ে ঘরে মুখ গুজে বসে থাকিস। নাফিসার শরীর জমে গেল। 4 বছর পর সেই মানুষটা এই বাড়িতে ফিরেছে, বিশ্বাস করতে পারছে না। চারপাশের শব্দ মিলিয়ে গেল, ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। মনে হচ্ছে পুরো পৃথিবী থেমে গেছে। আফিয়া বেগম আনন্দে ভরা গলায় আবার বললেন, ভাবছি এবার তেহুকে বিয়ে দিয়েই ছাড়বো, তাহলে আর পালাতে পারবে না, বউ বাচ্চা নিয়ে ঘরে থাকলেই তো হলো। বুঝতে পারছিস কি আনন্দ হবে আমার? নাফিসা শুকনো ঢোক গিল, মনে হচ্ছে বুকটাকেও চেপে ধরেছে। এতদিন পর তাকে দেখার আনন্দে বুক কেঁপে উঠল। আবার বিয়ের কথা শুনে বুক জ্বলে গেল কষ্টে, যেন ভেতরের আগুন চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। এমন সময় আফিয়া বেগম ব্যস্তভাবে বললেন, এই নাফু, আবার কই হারিয়ে গেলি? শোন না, আমার রুমে আয়, তোকে আজ আমি সাজিয়ে দেব। আমি আগেই একটা শাড়ি বের করে রেখেছি, তাড়াতাড়ি আয়, আমি যাচ্ছি এটা তেহুকে দিয়ে আসতে। এক নাগারে কথাগুলো বলে চলে গেলেন আফিয়া বেগম। নাফিসা এখনো
রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে, চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল গালে। বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। এতদিন পর প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার যে আনন্দ ছিল তা মুহূর্তেই তিক্ত হয়ে গেল। তার মনে হচ্ছে, যার জন্য আমি এতদিন ধরে দোয়া করে আসছি, আল্লাহ কি তাকে ফিরিয়ে দিলেন শুধু অন্য কারো জন্য? এমন সময় একজন স্টাফ এসে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার কিছু লাগবে? চমকে উঠে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললো নাফিসা। মাথা নিচু করে বলল, না, কিছু লাগবে না। নিজেকে সামলে নিল কোনোভাবে। তারপর এক গ্লাস পানি হাতে নিয়ে সাবিয়া খালেদের রুমের দিকে রওনা দিল। দরজায় নক করতেই ভেতর থেকে কণ্ঠ এলো, আসো। ভিতরে ঢোকে নাফিসা আস্তে করে। সাবিয়া খালেদ বিরক্ত গলায় বললেন, কত দেরি হলো, রাখো টেবিলে। নাফিসা গ্লাসটা রাখলো মাথা নিচু করে, কিন্তু চোখ হঠাৎ পড়ল টেবিলের ওপর রাখা আরেকটা পাত্রে। সেটা ভরপুর ঠান্ডা পানিতে ভর্তি। কাচের ভেতর স্পষ্ট দেখা যাচ্ছে। মুহূর্তের জন্য নাফিসার ঠোঁটে একটা শুকনো তাচ্ছিলের হাসি ফুটে উঠল। নিজের ওপর নিজেরই হাহাকার মিশ্রিত উপহাস। শব্দ না করে বেরিয়ে এলো রুম থেকে। নিজের রুমের দিকে হাঁটছিল। হঠাৎ পরিচিত কণ্ঠে প্রশ্ন শুনে থেমে গেল, এই নাফিসা, কেমন আছো?